দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন এই সাক্ষাৎকারী অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই প্রশ্নটা এভাবে করছি আপা, দীর্ঘদিন তো আপনি মানুষের অধিকার নিয়ে আপনি কথা বলেছেন, সেই মানুষ যখন আপনি টেবিলের এই পাশে, এই অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। টেবিলের ওই পাশে যে বিষয়গুলো কাজ করতাম সেই বিষয়গুলো নিয়েই টেবিলের এই পাশে চলে এসেছি। আগে দাবি করতাম, শুধু দাবি করতাম না, অনেক কাজও করতাম। যেমন ধরেন অবৈধ হাউজিং কোম্পানিকে অবৈধ ঘোষণা করানো, বিভিন্ন দূষণকারী শিল্পের নিয়ন্ত্রণ আনা, কোথাও গাছ কাটলে সেখানে গিয়ে বাধা দেওয়া, সেই কাজগুলো আগে করতাম পরিবেশ কর্মী হিসাবে, এখন ভিন্ন দায়িত্ব থেকে করতে হচ্ছে। আমরা এখন কাজটা করতে হচ্ছে সরকারের অন্যান্য সংস্থা অধিদপ্তরকে একসাথে এনে একটা সামষ্টিক সিদ্ধান্ত দিতে হচ্ছে। সেই সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত হয় এটা দেখতে হচ্ছে। আগের অনেক সময় হয়তো আমরা দেখেছি যে সরকারের অনেক সুন্দর সিদ্ধান্ত এসছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আমাকে এখন এই অবস্থানে থেকে, সরকারের অবস্থানে থেকে বাস্তবায়নের দায়িত্বটা নিতে হচ্ছে। তো এই দায়িত্বটা অনেক বেশি বিস্তৃত এবং এত বছরে আইন না মেনে চলে আসা একটা সমাজে আইন মানবার কথা বলা এবং আইন মানতে বাধ্য করা, এখানে আপনার প্রণোদনাও লাগবে, এখানে আপনার শাস্তিও লাগবে। আমরা সবাই সিঙ্গাপুর হয়ে যেতে চাই, কিন্তু সিঙ্গাপুরে আইনের প্রয়োগ কিন্তু খুব কঠোর। সেই আইনের কঠোর প্রয়োগের জন্য একটা জাতিকে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করা, সেই কঠিন কাজটা করতে হচ্ছে। ফলে কাজ যে কিছু নতুন করছি তা না, কিন্তু কাজের ধরনটা আমাকে বদলাতে হচ্ছে। আরেকটা হচ্ছে আমি শিখছি অনেক। এমন একটা সময় এই সরকার দায়িত্ব নিয়েছে, সেই সময় এই দেশের আইন শৃঙ্খলা থেকে অর্থনীতি সবকিছুই ভঙ্গুর একটা অবস্থায়। প্রত্যাশা জায়গা থেকে আপনারা আসলে কতটা চাপ অনুভব করেন কি আপা? অনেক চাপ অনুভব করি, কিন্তু সেই চাপটা আমি নেতিবাচক বলবো না। এই যে পরিবর্তনের একটা চাপ, এটা কিন্তু কাজে তাগিদা হিসাবে আসছে। হ্যাঁ, আপনি যদি শুধু একদিন আমার ফোনটা আপনার কাছে রাখেন, আপনি দেখবেন যে সারাদিন ফোনটা কখনো বন্ধ হয় না। এখানে যে কত ফোন আসে, কারো চিকিৎসা, কারো চাকরি, কারো বদলি, কারো পদোন্নতি, কারো অভিযোগ, কারো বিদ্যুৎ মিটার নিয়ে অভিযোগ, কারো পাসপোর্ট হচ্ছে না বিদেশি দূতাবাসে অভিযোগ, আর পরিবেশ, শব্দ দূষণ, বায়ু দূষণ, পাহাড় কাটা, নদী থেকে বালু উত্তোলন, এগুলো তো চলছেই। এখান থেকে আমি যেটা বুঝি কি, যে বাংলাদেশের মানুষ কিন্তু কথা বলতে চায়। ধর আমাকে যেভাবে তারা ফোন করছে, এইভাবে কি আগে ফোন করতে পারতো? আমি অনেক সময় ফোন ধরতে পারছি না, বেশিরভাগ সময়ই পারছি না, কিন্তু আমার একজন সহকর্মীকে দিয়ে রাখছি যে ফোনগুলো ধরে কথাগুলো শোনো, যেগুলো আমার সংক্রান্ত সেগুলো আমাকে বলো, যেগুলো আমার সংক্রান্ত না কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো আমাকে জানাও, আমি অন্য উপদেষ্টাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে মানুষের সংযোগ স্থাপনের একটা চেষ্টা জন্য যে দায়িত্ব পালন করছে তাদের সাথে, এটাকে আমি কিন্তু খুব ইতিবাচক হিসাবে দেখি। এটা যে কি পরিমাণ আপনার কাজের বোঝা বাড়িয়ে দেয় এটা আপনাকে বর্ণনা করা যাবে না, কিন্তু তারপরেও এটাকে স্বাগত জানাই। এবং তখন ফিল করি যে সরকারের সাথে বা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের সাথে একদম সাধারণ জনগণের কোনো সংযোগ নেই, একেবারেই বিচ্ছিন্ন। তার জন্যই তারা এখন অস্থির হয়ে সব বিষয়ে সবাইকে ফোন করছে। কাজেই চাপ তো অবশ্যই আছে, কিন্তু সেই চাপটাকে আমি তাগিদা হিসাবে নেই এবং পরিবর্তনটা ত্বরান্বিত করার একটা তাগিদা হিসাবে নেই। অন্তর্বর্তী সরকার কি প্রশাসন সেখানে কতটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে? প্রশাসনে একটা বিশৃঙ্খলা এখনো আছে। 53 বছর আর 15 বছর, এই 53 বছরের ফেজে কিছু জঞ্জাল হয়েছে, 15 বছরের ফেজে ফ্যাসিবাদের জঞ্জাল হয়েছে। বিগত সরকারের সময় কেউ ভালো পদে ছিল বলেই সে অটোমেটিক্যালি সরকারের আশীর্বাদ পুষ্ট এবং ভালো লোক নয় মন্দ লোক, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই, কারণ সকল সরকারকেই প্রশাসন চালাতে হয়েছে, কাজে তারও ভালো কর্মকর্তা লাগে। এখন যারা বঞ্চিত হয়েছে তারা চাচ্ছে ওইটার সুবিচার, আর যারা ভালো পদে ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক, আশঙ্কা যে আমরা আর থাকতে পারবো কিনা। এই জায়গাতে সরকারকে একটা ভূমিকা রাখতে হচ্ছে। নিয়ন্ত্রণ আপনি মানুষ বা প্রতিষ্ঠানের উপর স্থাপন করবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। আপনি নিয়ন্ত্রণটা স্থাপন করবেন মোডাস অপারেন্ডি বা কার্যপরিধির উপর। আমাদেরকেও স্পেস দিতে হচ্ছে, তাদেরকেও আমাদেরকে বুঝতে হচ্ছে।
তারা জানে এই রাজনৈতিক দল কেমন ব্যবহার করে, ওই রাজনৈতিক দল কেমন ব্যবহার করে, কিন্তু একজন উপদেষ্টা হিসেবে আমি কেমন ব্যবহার করি, আরেকজন কেমন ব্যবহার, এটা তো তারা জানে না। এই পরিচয়ের সময়টাও তো দিতে হবে। এই যে সংস্কার, এই সংস্কারের জন্য কতটা সময় আপনাদের লাগতে পারে বলে আপনারা মনে করছেন? 6টি কমিশন প্রাথমিক পর্যায়ে হয়েছে, যেগুলো সরাসরিভাবে নির্বাচনের সাথে জড়িত, তাদের একটা সম্পর্ক রয়েছে। কমিশনারদেরকে বলা হয়েছে, যিনি প্রধান হয়েছেন, যে আপনারা কর্মপদ্ধতি ঠিক করেন, অন্যান্য কমিশনার কারা হবেন এটা আমাদের সাথে বসে ঠিক করতে হবে। তাদেরকে প্রাথমিকভাবে 3 মাসের একটা সময় দেওয়া হয়েছে। আপনি যখন সময়ের প্রশ্নটা করেন, একটু বিবেচনায় রাখবেন যে আমরা 53 বৎসরের শাসন এবং এর মধ্যেই আবার 15 বৎসরের মারাত্মক ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছি, হ্যাঁ, বা সেখান থেকে বাইরে এসে সংস্কারের কথা বলছি। তাদেরকে প্রাথমিকভাবে 3 মাস সময় দেওয়া হয়েছে। তারা নিশ্চয়ই জনগণের মতামত যাচাই করবেন, তারপরে সংস্কার প্রস্তাবনাগুলো করবেন। এখন কারো হয়তো 3 মাসের জায়গায় 2 মাস লাগতে পারে, কারো হয়তো 3 মাসের জায়গায় 3.5 মাস 4 মাস লাগতে পারে। কতগুলো জায়গায় আমি সংস্কার চাই, কতটা বিস্তারিত সংস্কার চাই, সংস্কারকে কতটা কার্যকর দেখতে চাই, রাজনৈতিক মতৈক্য কতটুকু করে ফেলতে পারি, সংস্কারগুলো কি আমরাই করে দিয়ে যাব নাকি আমরা রাজনৈতিক ইলেকশনের পরে তাদের হাতে রাখবো, এগুলো তো আমাদেরকে ঠিক করতে হবে। এগুলো আমরা 1 মাস 7 দিনে কি করে ঠিক করে ফেলবো, সেটাও তো সম্ভব না। নির্বাচনের পথরেখা ঘোষিত হওয়ার মানে কবে ঘোষিত হবে বা এরকম কোনো চিন্তা? এই যে সাহস করে ফ্যাসিবাদের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া ছাত্র সমাজ, তাদের এমন আত্মদান, এইটার সাথে ন্যায় বিচার তো করতে হবে আপনাকে। হ্যাঁ, তারিখ ঘোষণা, রোডম্যাপ, এইগুলো আমাকে এই মুহূর্তে বিচলিত করছে না। আমাদের আলটিমেট লক্ষ্যই কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন, যেই নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন উইনার টেকস ইট অল না হয়ে যায়, এবং তারা যেন আবার আগের পদ্ধতিতেই রাষ্ট্র চালানোর চেষ্টা না করে। এখানে এটাও বলে রাখা ভালো যে আগের পদ্ধতিতে রাষ্ট্র চালানো আর সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। সংবিধান সংশোধনটা কিভাবে হবে? এটা কি আপনারা করে যাবেন নাকি পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার এসে করবে, সেই পথরেখা করে যাবেন? এই সংবিধানটাকে আমরা সকলেই সম্মান করি, সকলেই শ্রদ্ধা করি, কিন্তু এটা অনেক বছর আগের একটি সংবিধান, এটাতে অনেক কাটাছেঁড়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সংশোধন এটা ছাড়া সকল সংশোধনীতেই সরকার করেছে, বিরোধী দল বলছে এটা চাই না, এটা চাই না। হ্যাঁ, ফলে এটা যে জনমতের ঐক্যের প্রতিফলন তা না। আরেকটা কথা হচ্ছে, এই সংবিধান থাকার পরেও এতগুলো নির্বাচনে আপনার আর আমার ভোটাধিকার এইভাবে করে কি করে পরাস্ত হয়ে গেল, কি করে সরকার পারল যে একটার পর একটা নির্বাচনে জালিয়াতি করে, কুটকৌশল করে আপনাকে আমাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে। ফলে সংবিধান সংশোধনের একটা প্রয়োজন আছে। এখন সংবিধানটা সংশোধন কি প্রক্রিয়ায় হবে, যতক্ষণ পর্যন্ত সংশোধনের প্রস্তাবনাগুলো না আসে এবং রাজনৈতিক মতৈক্য গড়ার ধারায় গিয়ে আমরা না পড়ি, তার আগে তো আমরা বলতে পারছি না। আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে আছেন পরিবেশ, বন, জলবায়ু বিষয়ক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ আলী জোয়ানা হাসান। আপনারা কি মনে করেন ভোটের আগে আরো অনেক রাজনৈতিক দল আসতে পারে বা আসবে? রাজনৈতিক দল আসলে সমস্যাটা কি? লেট 100 ফ্লাওয়ার্স ব্লুম। বাংলাদেশে তো কতই রাজনৈতিক দল হয়েছে, কত রাজনৈতিক দলকে আমরা বাতিল করতে দেখেছি, ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে দেখেছি। রাজনীতি কি নিষিদ্ধ ঘোষণা করে আর রেজিস্ট্রেশন দিয়েই সমাধান হয়ে যায়? আপনি একটা নতুন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন পেলেন, অমনি আপনি ভোটে জিতে সরকার গঠন করে ফেলবেন, এটা রাজনীতিবিদদের ভাবার তো কোনো কারণ নাই। বহু বছর যাবৎ জনগণের সাথে সম্পর্ক গড়ে তবেই তো নির্বাচনের জন্য প্রস্তুত হয় একটা রাজনৈতিক দল। ফলে কেউ রাজনৈতিক দল গঠন করলে আমরা কেমন করে বলবো যে গঠন করেন না? কালকে যদি আরেকজন কেউ বলে যে আমি রাজনৈতিক দল গঠন করব, তাকে কি বাধা দেওয়া সম্ভব? গণতন্ত্র চাইবেন, গণতান্ত্রিক দেশ চাইবেন, নতুন রাজনৈতিক দলকে আসতে দেবে না, তা তো হতে পারে না। যে আজকে রাজনৈতিক দল গঠন করে আজকেই আপনি ইলেকশনে দাঁড়ালে আজকেই যে আপনি একটা বিশাল কিছু হয়ে যাবেন সেটার তো সুযোগ কম, এটা পরীক্ষা দিয়ে দিয়ে আসতে হয়। হ্যাঁ, আপনারা নিজেরা অধ্যাদেশ দিয়ে অনেক আইন করে যাবেন নাকি নির্বাচিত সরকারের জন্য সেগুলো সুপারিশ রেখে যাবেন? যেখানে যেখানে প্রয়োজন হয় আমরা অধ্যাদেশ করে আইন করে দিয়ে যাচ্ছি এবং করে দিয়ে যাব। ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর যে কর্তৃত্ব সেটাকে ভাঙতে, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে আপনারাই দাবি তুলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং অন্যান্য যে গণমাধ্যমের জন্য নিপীড়নমূলক বিবেচনা হয় সেই আইনগুলির সংশোধনী আনতে বা বাতিল করতে, তো সেগুলো তো আমাদেরকেই করে দিয়ে যেতে বলছেন।
তাহলে আমরা করে দিয়ে যাবো এবং আমাদের করে দিয়ে যেতে কোনো বাধা নেই। দখলদারদের হাত থেকে নদী উদ্ধার, জলাশয় উদ্ধার এবং বনভূমি উদ্ধার, এর জন্য কোনো টাস্কফোর্স করবেন কিনা আপনি? এখনো আমাদের ইনহাউস যে সামর্থ্য আছে তা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। কোনো কোনো জায়গায় আমরা সমন্বয় করছি। আমরা কয়েকটি বনে দখলদার উচ্ছেদে সেনাবাহিনী, পুলিশ, র্যাব তাদের সহায়তা নেব। দখল যারা করছেন, দূষণ যারা করছেন, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের হয়েই করছেন। এই সরকার তো রাজনৈতিক সরকার না। এই সরকার দলীয় সরকার না, কিন্তু এই সরকারের একটা রাজনীতি আছে, সেটা হচ্ছে অধিকার কেন্দ্রিক, সেটা হচ্ছে সুশাসন কেন্দ্রিক, সেটা হচ্ছে জবাবদিহিতা কেন্দ্রিক। আজকে 2024 সালে এসে আমরা বলছি শিল্প প্রতিষ্ঠানগুলো ইটিপি চালায় না। আমরা এতটা বছর কি করলাম? আমরা তো বারবার বলে এসেছি, আপনারাও বারবার বলে এসেছেন, শিল্প প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বেশি দূষণ যারা করে তাদেরকে প্রাথমিকভাবে আমরা আমাদের পর্যবেক্ষণে নিয়ে আসবো এবং তাদেরকে ইটিপি চালাতে হবে। তাদের ব্যবসায়িক লাভ তো তারা জনগণকে দেবে না, তাদের ব্যবসায়ের দূষণ জনগণ কেন সেই ভার বহন করবে? এটা তো হতে পারে না। আমরা নদীগুলোকে দূষণমুক্ত করতে জনগণের কাছে জবাবদিহিতার যে রাজনীতি সেটা নিয়ে এগোবো এবং এই নদীগুলো যদি দূষণমুক্ত হয় কেবল আমার বাচ্চা উপকৃত হবে না, ওই দূষণকারী ব্যবসায়ীর সন্তানও কিন্তু উপকৃত হবে। এখানে জনমত আছে, নদী রক্ষা কমিশন আছে, নদী রক্ষা কমিশনের আইনটাকে সংশোধন করতে হবে, তাকে শক্তি দিতে হবে, সেটাও হাইকোর্ট থেকে আদেশ আছে, সেটা নিয়েও আমার কথা হয়ে গেছে। কিন্তু অভ্যন্তরীণ নৌ পরিবহনের যিনি অ্যাডভাইজার আছেন, এই মুহূর্তে নদী রক্ষা কমিশনের তেমন বড় পদগুলো খালি আছে, ওগুলো যখনই লোক চলে আসবে আমরা এই কাজটা শুরু করে দেব। আমরা স্তম্ভ করে দিয়ে যাব, কাজ শুরু করে দিয়ে যাব। কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজটা করতে হবে নির্বাচিত দলীয় সরকারের। আপনার সরকারের মেয়াদে ভারতের সাথে তিস্তা সহ অভিন্ন 54টি নদীর হিস্সা নিয়ে কোনো ফয়সালা হবে কিনা? ফয়সালা তো আমি একা করতে পারবো না, ফয়সালার আহ্বান আমি অবশ্যই করব। আমরা আমাদের অধিকার যতটুকুন আছে নদীগুলোতে সেটা তো অবশ্যই পাওয়ার চেষ্টা করব। ভারতের সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াও শুরু করব। আপনি জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যাচ্ছেন, তিনি যদি সেখানে কোনো আলোচনা করতে পারেন সেটা প্রারম্ভিক পয়েন্ট হতে পারে। যদি সেটা প্রারম্ভিক পয়েন্ট না হয় তাহলে আমাদের জয়েন্ট রিভার কমিশন আছে, তাদের আবার বিভিন্ন পর্যায়ে আছে, সেই বিভিন্ন পর্যায় থেকে আমরা অবশ্যই যোগাযোগ করব, আমাদের অধিকারের দাবি আমরা তুলে ধরব। তবে এখানে একটা কথা আমি বলতে চাই যে এর আগে যখন আলোচনাগুলো হতো জয়েন্ট রিভার কমিশন তিস্তাপাড়ের মানুষের কথা শুনতো কিনা জানি না, কিন্তু এইটা আমি নিয়ম করে দিয়ে যাব যে আন্তর্জাতিক মহলে দর কষাকষি করতে যাওয়ার আগে আমার এলাকার মানুষ কি চায়, আমার দেশের মানুষ, নদী নির্ভর মানুষ কি দাবি জানাতে চায় সেটা শুনতে হবে, তারপরেই দর কষাকষির যে কাগজটা সেটা আপনি তৈরি করবেন। তিস্তা নিয়ে ভারতের সাথে আসলে কতটা নতুন করে আপনারা আলোচনায় যাবেন? ভারতের সাথে আমাদের তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে একটি খসড়া চুক্তি কিন্তু প্রস্তুত ছিল, এটা স্বাক্ষরের কথা ছিল। এখন সেখান থেকে পানিও অনেক দূর গড়িয়ে গেছে, নদীরও রাজনীতিরও। সেই সবগুলো জিনিস বিবেচনায় নিয়ে আমাদেরকে তো নতুন একটা প্রস্তাবনা দিতে হবে এবং সেই নতুন প্রস্তাবনা আমরা দিব এবং যখন দিব আপনারা সকলেই সেটা জানতে পারবেন, দেখতে পারবেন। আপনাদেরকে না জানিয়ে কোনো কিছুই করা হবে না। দেশের মানুষকে তো জানতে হবে যে সরকার যে দর কষাকষি করতে যাচ্ছে, সরকার কি চাইতে যাচ্ছে, দেশের মানুষ সেটা অবশ্যই জানবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।